চৌধুরী বাড়ির ছোট ছেলে জিওন জাংকুক বিয়ে করছে একটি গরিব কৃষকের মেয়েকে। খবরটা ছড়িয়ে পড়তে এলাকার মধ্যে অনেক রকম কথা বলছে। শেষে কিনা চৌধুরী বাড়ির ছেলে একটা কৃষকের মেয়ের জামাই হবে। ছি, অনেকেই বলছে মেয়েটা জাংকুককে কিছু দিয়ে বশ করছে, না হলে এমন একটা মেয়ে কিভাবে এই বাড়ির বউ হতে পারে। এদিকে মানুষের মুখে এসব কথা শুনে জিওন জাংকুকের বাবা রেগে বাসায় চলে আসে। বাসায় এসে নিজের চেয়ারের উপরে বসে সবাইকে ডাক দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে উপস্থিত হয়। জাংকুকের বাবা হলেন এই বাড়ির মালিক। জাংকুকের মা রাগী মুখ দেখে ভয়ে ভয়ে ওনার কাছে এসে বললেন, কি হয়েছে আপনার? আপনি এমন রেগে আছেন কেন? তোমার ছোট ছেলের জন্য তো আমি কোথাও মুখ দেখাতে পারছি না। আমরা তো আরও একটা ছেলের বাবা মা, তাই না? ওর জন্য তো কোনো কথা শুনতে হয়নি। জাংকুকের বড় ভাই বলল, বাবা কি হয়েছে আপনি আগে সেটা বলুন। জাংকুক কি করেছে? রাস্তায় বের হয়ে দেখো মানুষ কি বলছে, চৌধুরী বাড়ির ছেলে কিনা একটা কৃষকের মেয়েকে বিয়ে করবে। তখনই জাংকুক এসে হাজির। বাবা কে কি বললো এসব শোনার কি আমাদের দরকার আছে? আমি কাকে বিয়ে করব, কার সাথে সংসার করব, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। মানুষ কি বলে এগুলো শোনার কোনো ইচ্ছে আমার নেই। আর আমাকে নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুই এসব কি বলছিস? মানুষের কথায় তোকে বাড়ি ছেড়ে যেতে হবে কেন? তুই যা, আমি বাবাকে বুঝিয়ে বলছি। বাবা মাথা গরম করো না তো, কিচ্ছু হবে না। আমি বলছিলাম জাংকুক যেহেতু এখানেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, আমাদেরও একমত হওয়া দরকার। আর আমিও খোঁজ নিয়ে দেখেছি, মেয়েটাও খুব ভালো। গরিবের মেয়ে হয়েছে তো কি হয়েছে? প্লিজ বাবা তুমি আর অমত করো না, আমাদের তো আর কোনো কিছুর অভাব নেই। সুগা কিছুক্ষণ চুপচাপ রইল। বাবা কিছু তো একটা বলো। ঠিক আছে, বিয়ের তারিখ দিন ঠিক করে নাও, যত তাড়াতাড়ি সম্ভব হয়। সুগার কথা শুনে সবাই বেশ খুশি হলো। সব থেকে বেশি খুশি জাংকুক। জাংকুক বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল। সেখানে জাংকুকের বন্ধুরা জাংকুককে প্রশ্ন করলো, কিরে জাংকুক, এটা কি শুনলাম তুই নাকি তেকে বিয়ে করছিস? হ্যাঁ, তোর মাথা কি ঠিক আছে? তুই কি না তের মতো একটা মেয়েকে বিয়ে করছিস? তোর এই ব্যাপার নিয়ে তো পুরো এলাকায় হইচই শুরু হয়ে গিয়েছে। আমি বুঝলাম না, তুই চাইলে তো বড়লোক পরিবারের কোনো মেয়েকে বিয়ে করতে পারতিস। হ্যাঁ পারতাম। তাহলে তুই ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলি কেন? জাংকুক হিলেন মার্কা হাসি দিয়ে বলল, তোদের কি মনে হয় আমি তো একে ভালোবেসে বিয়ে করছি? তাই তো মনে হচ্ছে। না হলে তুই কেন এই মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস? তোরা হয়তো ভুলে গেছিস সব, আমি ভুলিনি। মনে আছে তে একবার আমার গায়ে হাত তুলেছে? আমি ওই ছোট লোকের বাচ্চার সব অহংকার মাটিতে মিশে দেওয়ার জন্য এত কিছু করছি। ও এখনো জিওন জাংকুককে চেনে না। আমি ওর থেকে সব কিছুই কড়াই গন্ডায় হিসেব নেব। আর এই বিয়ে তো একটা নাটক মাত্র। ওর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তুই এগুলো করছিস। এগুলো করার কি দরকার? কারণ আমি ওকে বুঝিয়ে দিতে চাই জিওন জাংকুক কী জিনিস। জিওন জাংকুক চাইলে কি না করতে পারে। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আচ্ছা এসব বাদ দিয়ে বল, তোদের কি অবস্থা? এই তো ভালোই, কিন্তু সমস্যা হচ্ছে অনেকদিন ধরে তুই কোনো পার্টির আয়োজন করিস না। আজ একটা পার্টি হলে ভালোই হতো। ওকে, আজকে রাতেই হবে, ব্যবস্থা কর। এই কথা বলে জাংকুক চলে গেল। এইদিকে তের বাবা চৌধুরী বাড়ির থেকে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব পেয়ে এক কথায় রাজি হয়ে গেলেন। কারণ সব বাবাই চায় তার মেয়ে ভালো একটা পরিবারের বউ হোক। তের বাবা আর জাংকুকের বাবা বিয়ের ডেট ঠিক করে ফেলেছে। জাংকুক আর তেকে না জানিয়ে রাতে তের বাবা বাসায় এসেই তের আম্মুকে ডাকেন। কি হয়েছে, এভাবে ডাকাডাকি করছেন কেন? আরে খুশির খবর আছে একটা। খুশির খবর? কিসের? আজ চৌধুরী নিজে এসে আমার সাথে কথা বলছে আর তের বিয়ের ডেট ঠিক করে ফেলেছে।
আগামী শুক্রবারে বিয়ে। কি বলছেন এগুলো সব সত্যি? হ্যাঁ গো, সব সত্যি। আমাদের মেয়েটার ভাগ্য অনেক ভালো, সেজন্য এত বড় পরিবারের বউ হতে পারছে। ইতিমধ্যে তে এখানে এসে উপস্থিত হয়ে গেল। কি নিয়ে কথা হচ্ছে বাবা? তোর আর চৌধুরী বাড়ির ছোট ছেলের বিয়ের ডেট ফিক্স করে আসলাম। আগামী শুক্রবার তোদের বিয়ে। বাবা, আমি তোমাকে কতবার বলেছি এই ছেলে ভালো না, তবুও তুমি আবার এসব বিষয় নিয়ে কথা বললে। আরে বড়লোক বাড়ির ছেলে, বিয়ের আগে এগুলো করতেই পারে। দেখবি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মানুষের স্বভাব কিন্তু পরিবর্তন হয় না। তুই অহেতুক চিন্তা করিস না। আর দেখ, তোর কপাল কত ভালো, তুই এমন একটা পরিবারের বউ হতে চলেছিস। তোর তো আর কোনো কষ্ট থাকবে না মা। আমরা তো তোকে ভালো মন্দ খাওয়াতেই পারি না ঠিকভাবে। তুই ওখানে রাজরানীর মতো হয়ে থাকবি। এই কথা বলতেই তিনজনের চোখে পানি চলে আসে। তে তার বাবাকে জড়িয়ে ধরে। অন্যদিকে জাংকুক রাতের পার্টি করছে। এমন সময় বাসা থেকে ফোন আসে। জাংকুক ফোনের দিকে তাকিয়ে দেখে তার বড় ভাই ফোন দিয়েছে। জাংকুক দেরি না করে ফোন রিসিভ করে। জাংকুক, তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আচ্ছা ভাই, আমি এক্ষুনি আসছি। জাংকুক ফোন কেটে দিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই জাংকুকের বাসায় পৌঁছে যায়। জাংকুক বাড়ির ভিতরে যেতেই সে লক্ষ্য করে সবাই বসে আছে তার অপেক্ষায়। জাংকুক গিয়ে তার বড় ভাইয়ের পাশে বসে। ভাইয়া, কি হয়েছে? এত জরুরি? আজকে আমরা তের সাথে তোর বিয়ের ডেট ফাইনাল করছি। আগামী শুক্রবার। তোর কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। এই কথা বলে জাংকুক মুচকি মুচকি হাসতে থাকে। সবাই জাংকুকের মুখের দিকে তাকিয়ে দেখে জাংকুক হাসছে। আর এই মুচকি হাসির আসল কারণ কেউ তো বুঝলো না। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আর তেমন বড় কোনো আয়োজন ছাড়াই বিয়ে হলো। সবার থেকে বিদায় নিয়ে তেকে নিয়ে আসা হলো চৌধুরী বাড়িতে। তে দেখতে সুন্দরী, মাথা লম্বা চুল, বিয়ের সাজে আজ থেকে আরো বেশি সুন্দর লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক, পরনে লাল শাড়ি, হাতে লাল চুড়ি, এই যেন এক লাল পরি। কিছুক্ষণের মধ্যেই তেকে নিয়ে যাওয়া হলো জাংকুকের রুমে। আর সেই রুম আগে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তে বাসর ঘরে বসে আছে তার স্বামীর অপেক্ষায়। এদিকে সময় তার নিজ গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু জাংকুক এখনো বাসর ঘরে প্রবেশ করেনি। জাংকুক তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। জাংকুকের ভাবি এসে জাংকুকের কান চেপে ধরে। উফ, কে রে? আমি তোমার ভাবি। বাসর ঘরে বউ রেখে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে, তাই না? আসলে ভাবি, ওরা আমাকে যেতে দিতে চাচ্ছে না। কখন থেকে বলছি আমার বউটা আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু কে শুনে কার কথা, আমাকে যেতেই দিচ্ছে না। বুঝেছি, চলো এখন, অনেক রাত হয়েছে। নতুন বউ তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। আর হ্যাঁ, তোমরাও ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। ভাবি এবার জাংকুককে নিয়ে বাসর ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। জাংকুকের মুখে এক অদ্ভুত হাসির রেখা ফুটে ওঠে। কি হতে চলেছে তের সাথে? জাংকুক, আজ তোমার বাসর রাত, আর বিড়ালটা যেন তুমিই মারো। বিড়াল পাবো কোথায় এত রাতে? কি অদ্ভুত কথা বলো তুমি। ইস, এমন ভাব করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানো না। যাও তো, আমিও যাই, তোমার ভাইয়া আমার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে ভাবিও চলে গেল। জাংকুক এবার রুমের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। তে বসা থেকে উঠে এসে যখনই জাংকুকের পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, তখনই জাংকুক নিজের পা সরিয়ে নেয়। বাসর রাতে স্বামীর এমন ব্যবহার দেখে হতবাক হয়ে যায় তে। এবার তে দাঁড়িয়ে আবার যখন বিছানার দিকে পা বাড়াবে, তখনই জাংকুক তের হাত টেনে ধরে। খুব শখ বড় ভারীর বউ হওয়া, তাই না? তে মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তুই কি ভাবছিস আমি সব ভুলে গেছি? তুই এবার টের পাবি জীবন জাংকুক কি জিনিস।
এখন মুখে কোনো কথা নাই কেন? দেখুন, আগে যা হয়েছে এসব বাদ দিন। এখন তো আমরা স্বামী স্ত্রী। কি স্বামী স্ত্রী? তুই আর আমি? আপনি হাসছেন কেন তোর কথা শুনে? আমি তোকে বিয়ে করছি তোকে আমার বউ করার জন্য না, তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। আর আজ থেকে শুরু তোর জীবনের কালো অধ্যায়। অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। তো যা ঘুমিয়ে পড়। বিছানা থেকে বালিশ নিয়ে মেঝেতে বিছানা করে ঘুমা। মেঝেতে কেন? এই তোর বাপে কখনো এত দামি বিছানা দেখেছে? আর তুই এখানে ঘুমানোর কথা ভাবছিস? আপনি আমাকে যা বলার বলুন, আমার বাবাকে নিয়ে কিচ্ছু বলবেন না। তোর সাথে আপাতত কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। এই কথা বলে জীবন জাঙ্কুক নিজের বিছানায় গিয়ে একটা বালিশ আর একটা কাঁথা এগিয়ে দিয়ে সে বিছানার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর এইদিকে তে মেঝেতে বিছানা করে ওখানে শুয়ে পড়ে। বালিশের মাথা রাখতেই তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। বাসরাত নিয়ে তার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। কান্না করতে করতে একটা সময় তে ঘুমিয়ে পড়ে। খুব সকালে তের ঘুম ভেঙে যায়, তাই সে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ঘুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যাবে। এমন সময় তের শাশুড়ি তেকে ডাক দেয়, বৌমা, তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কেন? ঘুম ভেঙে গেল, তাই ভাবছি সবার জন্য সকালে নাস্তাটা তৈরি করে নেই। উনি একটা হাসি দিয়ে বলল, এখানে তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই। এই বাড়িতে কাজ করার জন্য অনেক মানুষ আছে, আর সবার জন্য নাস্তা অনেক আগেই রেডি হয়ে গেছে। তুমি একটা কাজ করো, জাঙ্কুককে নিয়ে নাস্তা করতে আসো। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে তে জাঙ্কুকের রুমে গিয়ে জাঙ্কুককে অনেকবার ডাকে, কিন্তু জাঙ্কুকের কোনো রেসপন্স নেই। তাই সে কাঁপা কাঁপা হাতে জাঙ্কুকের শরীর স্পর্শ করে জাঙ্কুককে ঘুম থেকে তোলে। জাঙ্কুক রাগী চোখে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের রাগী মুখ দেখে তে কিছুটা ঘাবড়ে যায়। জাঙ্কুক এবার বিছানা থেকে উঠে তের দিকে এগিয়ে গিয়ে বলল, তোকে আমার শরীরে স্পর্শ করার অধিকার কে দিয়েছে? মা বলছে আপনাকে ডেকে তোলার জন্য। আসলে আপনাকে অনেকবার ডেকেছি, কোনো রেসপন্স পাচ্ছিলাম না। তোর এই নোংরা হাতে নেক্সট টাইম আমাকে স্পর্শ করারও চেষ্টা করবি না। এই কথা বলে জাঙ্কুক তেকে সামনে থেকে সরানোর জন্য ধাক্কা দিতেই তে টাল সামলাতে না পেরে পাশে থাকা চেয়ারের কোনায় পড়ে কপাল কেটে ওখান থেকে রক্ত পড়া শুরু করে। যদিও জাঙ্কুক সেটা খেয়াল না করে ওয়াশরুমে চলে যায়। ব্যথা পেয়ে কপালে হাত দিয়ে দেখে হাত পুরো লাল হয়ে গেছে। তে কোনোরকমভাবে কাটা জায়গায় হাত দিয়ে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করে। ব্যথার কারণে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। তখনই জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর এসে দেখে তে ওখানেই বসে আছে কপালে হাত দিয়ে। জাঙ্কুক প্রথমে কিছুটা বুঝতে না পেরে নিজের ড্রেস খুঁজতে গিয়ে যখনই বের হতে যাবে তখন সে বলল, ওখানে বসে আসিস কি জন্য? তে কিছু না বলে কপালে হাত দিয়ে এখনো বসে আছে। তখনই জাঙ্কুকের চোখ পড়ে ফুলের উপর। সেখানে রক্তের দাগ দেখে জাঙ্কুক এবার তের কাছে গিয়ে যায়। এ রক্ত কোথা থেকে এলো? জাঙ্কুক বুঝতে পারে তে যেখানে হাত দিয়ে চেপে ধরে আছে সেখানে কিছু একটা হয়েছে। জাঙ্কুক তের হাত সরিয়ে দিতেই সে দেখতে পায় তের কপাল থেকে রক্ত পড়ছে। এটা কিভাবে হলো? তে কোনো কথা বলছে না। তখন সে বুঝতে পারে হয়তো তার ধাক্কায় তের এই অবস্থা হয়েছে। জাঙ্কুক তার নিজের মেডিকেল বক্স বের করে তের কপাল থেকে রক্ত পড়া বন্ধ করে তারপর তেকে নিয়ে খেতে যায়। সবাই খাওয়ার জন্য বসে পড়ে আর তে দাঁড়িয়ে আছে। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে তের শ্বশুর বলল, বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসে পড়ো। বাবা, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। আরে বসো তুমি, আমাদের বাসায় সবাই একসাথেই আমরা খাবার খাই। তখনই জাঙ্কুক বলে ওঠে, বাবা, ও যখন বলছে পরে খাবে তাহলে তো জোর করার কি আছে?
হঠাৎ করে জাংকুকের ভাবির চোখ পড়ে তের কপালে। উনি উঠে তের কাছে চলে যায়। বোন, তোমার কপাল কাটলো কিভাবে? প্রশ্নটা শুনে সবাই তের দিকে তাকালো। এতে জাংকুক কিছুটা ঘাবড়ে যায়। তখন তে বলল, আসলে ভাবি পা স্লিপ করে পরে এমন হয়েছে। আসলে এত বড় বাড়ির বউ হয়ে এলাম, সব কিছুর সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আরে কতখানি কেটে গেল, দেখে শুনে তো হাঁটতে পারো। সমস্যা নেই ভাবি, ঠিক হয়ে যাবে একটু পরে। আপনারা খাবার খেয়ে নিন, তুমি আমার পাশে এসো, দু বোন একসাথে খাবো। এই কথা বলে ভাবি তেকে নিজের পাশে বসিয়ে খাবার বেড়ে দেয়। তারপর সবাই খাবার খাওয়া শেষ হলে যে যার রুমে চলে গেল। তে নিজের রুমে যেতেই জাংকুক তেকে বলল, থ্যাঙ্কস। তে কিছু বলল না। হঠাৎ করে জাংকুকের ফোন বেজে ওঠে। জাংকুক ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা নাম্বার, তাই সে রিসিভ করে। কিছুক্ষণ কথা বলে তের দিকে ফোন এগিয়ে দেয়। তে বুঝতে পারে তার বাড়ি থেকে ফোন দিয়েছে। তে মা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি। তোর কথা খুব মনে পড়ছে মা। আমারও তোমাদের কথা খুব মনে পড়ছে। মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। আচ্ছা বাবা, এখন রাখি, পরে কথা হবে। তে জাংকুকের ফোন জাংকুকের দিকে এগিয়ে দেয়। প্রথমেই বলে নিচ্ছি, এই গল্পটি ফেসবুক থেকে নেওয়া। যদি এই গল্পটি আমার আগে কেউ দিয়ে থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। তারপর তে নিজের রুম থেকে বেরিয়ে বাইরে যায়। ভাবি তেকে দেখে কাছে যায়। বোন, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাবি, কোনো সমস্যা হচ্ছে না। তো গতকাল রাত কেমন কাটছে তোমার? তে একটা মুচকি হাসি দিয়ে বলল, খুব ভালো। গতকাল রাত তো আমার জন্য স্পেশাল ছিল। তাহলে আমার দেবর তোমাকে খুশি করতে পেরেছে? তে মাথা নিচু করে রইল। বাহ বাহ, তুমি তো দেখে লজ্জা পাচ্ছ। আচ্ছা বাদ দাও, এখন উঠি, তোমার ভাই আমাকে খুঁজবে আবার। ভাবি উঠে চলে গেল। তে নিজের রুমে গিয়ে দেখে জাংকুক কারোর সাথে ফোনে কথা বলছে। তেকে দেখে জাংকুক ফোন কেটে রুম থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সবাই খাবার খেতে বসে, কিন্তু জাংকুক নেই। তাই সুগা তেকে বলল, জাংকুক কোথায়? বাবা, উনি তো অনেক আগে বাহিরে গিয়েছে, এখনো আসেনি। ও আচ্ছা, সবাই খাওয়া শুরু করো। বাবা, আপনারা খেয়ে নিন, উনি আসলে আমি খাবো। তারপর যে যার যার মতো খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। দুপুর গিয়ে সন্ধ্যা হলো। জাংকুক এখনো এলো না। দেখতে দেখতে রাত হয়ে গেল, তাও জাংকুক এখনো এলো না। জাংকুকের ফোনে বাসা থেকে বারবার কল দেয়, কিন্তু ফোন অফ দেখাচ্ছে। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ করে জাংকুকের কি হলো? কিছুক্ষণের মধ্যেই কলিং বেলের শব্দে ভাবি গিয়ে দরজা খুলে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুক, তোমার ফোন অফ কেন? জাংকুক পকেট থেকে ফোন বের করে দেখে আসলেই ফোন অফ। আসলে ভাবি ফোন কখন অফ হয়ে গেছে খেয়াল করিনি। আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। সুগা জাংকুককে উদ্দেশ্য করে বলল, এত রাত করে তুই কোথা থেকে এলি? কোন বাড়ির ছেলে এত রাত করে বাসায় আসে? উফ বাবা, আমি এখন ছোট ভাই, ওকে খাবার দিবে নাকি চলে যাব? জাংকুক, তোকে আমি একটা প্রশ্ন করেছি, কোথা থেকে আসলি এত রাত করে? খাবার খাবো না। এই কথা বলে জাংকুক নিজের রুমে চলে গেল। তে খাবার নিয়ে রুমে যায়, আর সে রুমের ভিতরে যেতেই হতবাক হয়ে গেল, কারণ তের সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পুরো রুমে পড়ে আছে। তে এবার খাবারগুলো এক সাইডে রেখে জামা কাপড়গুলো হাতে নিতেই জাংকুক তের কাছে এসে খুব শক্ত করে তের হাত চেপে ধরে। শক্ত করে চেপে ধরার কারণে তে হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করে। আমার আলমারিতে তুই তোর এসব জামা কাপড় রাখলি কেন? কার অনুমতি নিয়ে তুই আমার আলমারিতে হাত দিয়েছিস? তাহলে আমার এসব কোথায় রাখবো? যেখানে খুশি, আমার আলমারিতে না। নেক্সট টাইম যদি আবার দেখি তখন দেখবি আমি তোর কি অবস্থা করি। আমি বুঝলাম না, আপনি যেহেতু
আমাকে সহ্যই করতে পারেন না, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? বিয়ে কেন করেছি জানতে চাস? ফ্ল্যাশব্যাক। জাংকুক, অনেকদিন হয়েছে ট্যুর দেওয়া হয়নি কোথাও, চল কোথাও গিয়ে ঘুরে আসা যাক। কি বলিস তুই? ভালোই, কিন্তু কোথায় যাওয়া যায়? আমাদের পাশে একটা গ্রাম আছে, ওখানে চল। গ্রামে? তোদের মধ্যে কি রুচি এত খারাপ হয়ে গেছে শেষে কি না গ্রামে যেতে হবে? কক্সবাজার অথবা সাদেক চল। আমি শুনেছি আমাদের পাশের গ্রামে সুন্দর একটা পার্ক আছে, অনেক মানুষ সেখানে যাচ্ছে। তাহলে সেখানেই যাবি? ওকে ফাইনাল। আগামীকাল সকালে আমরা বের হব। এবার যে যার যার বাসায় চলে গেল, কিন্তু জাংকুক গেল না। সেখানে দাঁড়িয়ে রইল জাংকুক। গ্রামের পরিবেশ জাংকুকের কাছে ভালোই লাগে না। বন্ধুদের কারণেই তাকে যেতে হবে। জাংকুক পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে ওটা কিছুক্ষণের মধ্যেই শেষ করে বাসার দিকে চলে যায়। রাতে সবার সাথে খাবার খেতে বসে জাংকুক। তখন সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি কাল ট্যুরে যাচ্ছি, ফিরতে 2 দিন সময় লাগবে। খাওয়া দাওয়া শেষ করে জাংকুক নিজের রুমে ঘুমাতে যায়। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জাংকুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বন্ধু বান্ধব সবাই চলে আসে আর তারা গাড়িতে ওঠে। সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং গ্রামের রাস্তায় ঢুকে পড়ে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে তারা যাচ্ছে, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার খারাপ অবস্থা দেখে জাংকুক রেগে যায়। এজন্যই আমার গ্রাম পছন্দ না। এসব রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভিং করা যায়? কি একটা অবস্থা, চারপাশে ধুলো ময়লা। দোস্ত, আর বেশি দূরে না, আর 20 মিনিটের রাস্তা। জাংকুক বাধ্য হয়ে আবার ড্রাইভিং শুরু করে। হঠাৎ আচমকা জাংকুক খুব জোরে গাড়ি ব্রেক করে। এতে সবাই ঘাবড়ে যায়। কি রে, কি হয়েছে? এভাবে ব্রেক করলি কেন? জাংকুক কিছু না বলে নিজের সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে আসে। জাংকুকের বন্ধুরা কিছু বুঝতে না পেরে তারাও বের হয়ে আসে। জাংকুক গাড়ি থেকে নেমে একটা বয়স্ক লোকের কলার চেপে ধরে। চোখ কোথায় রেখে হাঁটিস? রাস্তা কি তোর বাপের? জাংকুক এমনিতেই রেগে আছে, তার উপর এখন আরো বেশি রেগে যায়। লোকটা জাংকুককে বলল, আসলে তুমি গাড়িটা এত জোরে চালাচ্ছিলে আমি খেয়াল করতে পারিনি। ঠিকভাবে চলাফেরা করতে পারিস না, রাস্তায় বের হোস কেন? এই কথা বলে জাংকুক লোকটাকে একটা ধাক্কা দিতেই সে টান সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায়। তখনই জাংকুকের গালে একটা থাপ্পড় পড়ে। জাংকুক থাপ্পড় খেয়ে সামনের দিকে তাকাতেই চোখের সামনে একটা মেয়েকে আবিষ্কার করে। মেয়েটা প্রচণ্ড রেগেছিল। থাপ্পড় খেয়ে জাংকুক আরো বেশি রেগে যায়। যে জাংকুকের সাথে কেউ ভয়ে কথা বলে না, তার শহরে সেই জাংকুকের গায়ে থাপ্পড় দেয় একটা গ্রামের মেয়ে। রাস্তায় গাড়ি নিয়ে বের হলেই কি চোখ আকাশে উঠে যায় নাকি? রাস্তায় যে মানুষ চলাফেরা করে সেদিকে খেয়াল থাকে না? আমি এতক্ষণ সব দেখছিলাম। নিজে দোষ করলেন, আবার এই লোকের উপর চড়াও হচ্ছেন। মগের মূল্য পেয়েছেন নাকি? তখনই মেয়েটার বান্ধবী এসে বলল, তে বাদ দে, চল এখান থেকে। বাদ দিলে হবে নাকি? ওদের এভাবে ছেড়ে দিলে হবে না, ওনাকে সরি বলতে হবে। কত বড় সাহস আমাদের এলাকায় এসে আমাদের মুরব্বীদের গায়ে হাত তোলে। এই যে মিস্টার, ওনাকে সরি বলুন, না হলে কিন্তু অবস্থা খারাপ হবে। হোয়াট? আমি সরি বলবো? এই জীবন জাংকুক কাউকে সরি বলে না, ওকে? আপনি সরি বলবেন না? ওয়েট, আমি গ্রামের লোকজন ডেকে এক্ষুনি ব্যবস্থা করছি। তখনই জাংকুকের বন্ধু এসে জাংকুককে বলল, দোস্ত, এখানে ঝামেলা না করাই ভালো। জাস্ট সরি তো বলে দে না প্লিজ। কখনোই না। চল সবাই গাড়িতে উঠে বস। তে এবার জাংকুকের সামনে গিয়ে বলল, সরি না বলে এখান থেকে আপনি যেতে পারবেন না, না হলে দেখেন আমি কি করতে পারি। এই কথা বলে তে লোকজন ডাকতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে অবশেষে জাংকুক লোকটাকে সরি বলে আর তের কাছে এসে বলে, তোকে আমি দেখে নিব। এই কথা বলে জাংকুক গাড়িতে ওঠে। তারা নিজেদের গন্তব্যে চলে যায়। রেগে জাংকুকের পুরো শরীর আগুন হয়ে আছে।
জাংকুকের সব আনন্দ মাটি হয়ে গেছে। সে একটা চেয়ারের উপর বসে একটার পর একটা সিগারেট শেষ করছে। তখনই জাংকুকের বন্ধু চলে আসে। কি রে, তুই এখানে একা বসে কি করছিস? ওখানে সবাই আড্ডা দিচ্ছে আর তুই এখানে? আমার ভালো লাগছে না, তোরা আড্ডা দে। আরে গ্রামের একটা মেয়ের জন্য তুই এমন করছিস কেন? এই মেয়ের কত বড় সাহস আমার গায়ে হাত তুলছে। এই মেয়ের আর কিছু বলার আগে জাংকুক থেমে যায়, কারণ জাংকুক দেখতে পায় এখানে ওই মেয়েটাও এসেছে। জাংকুক চেয়ার থেকে উঠে তের কাছে চলে গেল আর পেছন থেকে তের হাত চেপে ধরে। আচমকা তের হাত টেনে ধরায় তে কিছুটা আতঙ্কিত হয়ে পেছনে ফিরে তাকায়। তখনই সে দেখতে পায় জাংকুককে। অসভ্যর মতো আমার হাত ধরছেন কেন? বাড়িতে কি মা বোন নেই? মুখ সামলে কথা বল, না হলে দেখবি এখন আমি তোর কি হাল করি। তে একটা মুচকি হাসি দিয়ে বলল, আপনি আমার কিছুই করতে পারবেন না, হাত ছাড়ুন। এই কথা বলে তে নিজের হাত ছাড়িয়ে নেয়। জাংকুক তেকে আবার পেছন থেকে হাত ধরে এক সাইডে নিয়ে যায়। তখনই জাংকুকের বন্ধুরা এসে জাংকুককে আটকানোর চেষ্টা করে। জাংকুক, কি করছিস এসব? লোকজন দেখছে, ছেড়ে দে। জাংকুকের রাগী মুখ দেখে তে খুব ভয় পেয়ে যায়। জাংকুক নিজের রাগ কন্ট্রোল করে তেকে ছেড়ে দেয়। তারপর সে আবার চেয়ারে বসে পড়ে আর সে কিছু একটা চিন্তা করতে থাকে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তে নিজের বাড়ির দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তে নিজের বাড়িতে পৌঁছে যায়। বাড়ির ভিতরে আসতেই তের চোখে ছানা বড়া হয়ে যায়। কিছুক্ষণের জন্য তে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে, কারণ বাড়ির উঠোনে বসে আছে জাংকুক, সাথে তার বাবা। দুজনেই কিছু একটা নিয়ে কথা বলছে, কিন্তু কি নিয়ে কথা বলছে তে বুঝতে পারছে না। হঠাৎ জাংকুকের চোখে পড়ে তে। সে চেয়ার থেকে উঠে জাংকুক বাবাকে কিছু একটা বলে তের সামনে চলে আসে আর তের দিকে একটা রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে চলে যায়। জাংকুক সেখান থেকে বেরিয়ে সোজা বন্ধুদের কাছে চলে গেল। কিরে, তুই কোথায় গিয়েছিস? তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটা কাজ ছিল, বাসায় যাব এখন। কি বলিস? আমাদের না একদিন থাকার কথা, তাহলে হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন কেন? জরুরি একটা কাজ পড়ে গিয়েছে, সেজন্য যেতে হবে। সবাইকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বল। কিছুক্ষণের মধ্যেই সবাই রেডি হয়ে আসে। তারপর তারা ওখান থেকে বের হয়ে যায়। জাংকুক সোজা নিজের বাসায় চলে যায় বাকিদের থেকে বিদায় নিয়ে। জাংকুক বাসায় ফিরে দেখে সবাই বসে আড্ডা দিচ্ছে। আচমকা জাংকুককে দেখে সবাই ভূত দেখার মতো তাকিয়ে আছে। সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? মনে হয় এখানে আমাকে আশা করনি। জাংকুকের বড় ভাই বলল, তোর কি শরীর খারাপ নাকি? আমাকে দেখে কোন দিক দিয়ে মনে হচ্ছে আমার শরীর খারাপ? না মানে তুই তো বলছিস ওখানে থাকবি, তাহলে সেটা না করে রাতেই ফিরে আসলি আর এত তাড়াতাড়ি আসলি, সেজন্য জিজ্ঞাসা করলাম। ওখানে ভালো লাগছিল না আর তোমাদের খুব মিস করছিলাম, সেজন্য চলে এলাম। তাই নাকি? আজ রাত কোন দিক দিয়ে উঠেছে? মজা করো না তো, ভাবি খাবার দাও। এই কথা বলে জাংকুক খাবার খেতে শুরু করলো। খাওয়ার মাঝখানে সে বাবাকে বলল, বাবা, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল, আমি বিয়ে করতে চাই। জাংকুকের কথা শুনে সবাই অবাক হলো। যে ছেলেকে এতদিন ধরে বিয়ে করার জন্য বললে রেগে যেত, সে নিজে বলছে। জাংকুক আবার বলল, আমি আমাদের পাশের গ্রামের আরেম মিয়ার মেয়েকে বিয়ে করব। তোমরা তাদের সাথে গিয়ে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে নিও। এই কথা বলে জাংকুক হাত ধুয়ে ওঠে, নিজের রুমে চলে গেল। আর সবাই থ হয়ে আছে। তারপর কি হলো আপনারা সেটা প্রথমেই দেখেছেন। বুঝতে পারছিস তো এবার তোকে আমি কেন বিয়ে করেছি? কথাটা তেকে উদ্দেশ্য করে বলল জাংকুক। তের কোনো উত্তর না পেয়ে জাংকুক রুম থেকে বের হয়ে গেল। জাংকুক ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে থাকে। জাংকুক ভাবনায় চলে যাচ্ছে। সে তো তেকে বিয়ে করেছে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু সে তের মুখের দিকে তাকালে কেন জানি সে হারিয়ে যায়। কেমন অদ্ভুত মায়া কাজ করে তার মনে।
কিছুক্ষণের মধ্যেই জাংকুক নিজের রুমে চলে যায়। হঠাৎ করে তে জাংকুকের পিছনে এসে দাঁড়ায়। শোনেন, জাংকুক পেছনে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আপনাকে বাবা ডাকছেন। আচ্ছা, এই কথা বলে জাংকুক তার বাবার রুমের দিকে যেতে থাকে। পিছনে তেও যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দুজনেই সুগার রুমে চলে আসে। বিয়ের পরে তো বৌমার সাথে কোথাও যাওয়া হয়নি, তাই ভাবছি তোমাদের দুজনকে কক্সবাজার পাঠাবো, ওখান থেকে ঘুরে আসবি দুজন। তে খুশি হয়ে বলল, খুব ভালো হবে বাবা। তে নিজের অজান্তেই জাংকুকের হাত ধরে বলল, প্লিজ চলুন। জাংকুক চোখ বড় বড় করে তাকিয়ে আছে তের দিকে। তে এতক্ষণে বুঝতে পারে সে জাংকুকের হাত ধরে আছে। এবার সে জাংকুকের হাত ছেড়ে দেয়। সুগা আবার বলল, কি রে, তুই কথা বলছিস না? আমি আর কি বলবো, তুমি যখন বলছো তাহলে যাব। এই কথা বলে জাংকুক চলে গেল। তে অনেক বেশি খুশি হয়ে যায়। তেও রুমে চলে যায়। তে রুমে গিয়ে দেখে জাংকুক খাটের উপরে বসে আছে। সরি, ওই সময় আপনার হাত ধরে ফেলেছিলাম, আসলে আমি খেয়াল করিনি, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে আমি তো কখনোই কক্সবাজার যাইনি, খুব ইচ্ছে ছিল যাওয়ার। আমাদের কলেজ থেকে অনেকবার গিয়েছে, কিন্তু আমি টাকার জন্য কখনো যেতে পারিনি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার। বাবা যখন বলেছিল তখন আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। নিয়ে যাবেন আমাকে প্লিজ। আর সরি হাত ধরার জন্য। আমি আপনাকে পানি এনে দিচ্ছি, আমার নোংরা হাত দিয়ে স্পর্শ করা জায়গাটা ধুয়ে নিয়েন। এই কথাটা বলে তে ওয়াশরুমের ভিতরে চলে গেল। আর তের কথাগুলো শুনে জাংকুকের কাছে কেমন যেন লাগছে। কিছুক্ষণ পরে তে পানি নিয়ে এসে বলল, ধুয়ে আসুন। জাংকুক তের মুখের দিকে তাকিয়ে আছে। তে গিয়ে মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ে। জাংকুকও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সবাই নাস্তা খেতে যায়। তখন সুগা জাংকুককে বলে, জাংকুক, তোদের জন্য টিকিট কেটেছি, আর রাতেই বের হবি তোরা। কিসের টিকিট বাবা? কক্সবাজারের। আমাদের গাড়ি থাকতে টিকিট কেন? এত দূরে ড্রাইভিং করে যাওয়া ঠিক হবে না তোর। তো তোরা সব রেডি রাখিস। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। রাত 9টায় তাদের বাস। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে দুজন। 9টা বাজার কিছুক্ষণ আগে দুজন বাসে ওঠে। জাংকুক জানালার পাশে বসতে যাবে, তখন তে বলল, আমাকে জানালার পাশের সিটটা দেন প্লিজ। বাহিরের দৃশ্য উপভোগ করতে আমার ভীষণ ভালো লাগে। জাংকুক কোনো কথা না বলে তেকে জানালার পাশের সিটে বসতে দেয়। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেয়। বাস নিজের গতিতে চলতে থাকে। তে বাহিরের দিকে তাকিয়ে আছে। বাস যত এগোচ্ছে রাত তত গভীর হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে জাংকুক। হঠাৎ করে তার মুখের সামনে চুল উড়ে আসায় ঘুম ভেঙে যায় জাংকুকের। জাংকুক তাকিয়ে দেখে তে জাংকুকের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর তের চুলগুলো উড়ে জাংকুকের মুখের উপর এসে পড়ছে। তের চুলের ঘেরান জাংকুকের নাকে এসে পড়ছে। কিন্তু আজ কেমন জাংকুকের কোনো রাগ হচ্ছে না তের উপর। জাংকুকের বেশ ভালোই লাগছে। বাসের লাইট অফ থাকায় জাংকুক তের মুখ দেখতে পাচ্ছে না। তেকে না সরিয়ে জাংকুক ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। হঠাৎ করে তের ঘুম ভেঙে যায়। তে চোখ খুলে দেখে সে জাংকুকের ঘাড়ে মাথা দিয়ে শুয়ে ঘুমিয়েছিল। তে সাথে সাথে নিজেকে সরিয়ে নেয় জাংকুকের কাছ থেকে। তে এবার ঘুমন্ত জাংকুককে দেখতে থাকে। কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে জাংকুক। তে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে। এদিকে জাংকুকের ঘুম ভেঙে যায়। হঠাৎ গাড়ি ব্রেক মারায় তে বাস্তবে ফিরে আসে। তে জাংকুকের তাকানো দেখে নিজের চোখ সরিয়ে নেয়। নামতে হবে, চলে এসেছি আমরা। এবার দুজন বাস থেকে নেমে আগে হোটেলে যায়। তারপর তারা একটা রুমের চাবি নিয়ে নিজেদের রুমের দিকে এগোতে থাকে। তে হোটেল রুমে গিয়ে বলল, আমরা সমুদ্র দেখতে কখন যাব? আমার খুব দেখার ইচ্ছে। আগে আমাকে কিছুক্ষণ ঘুমাতে হবে, তারপর বের হব।
বাসে তো একটু ঘুমাতে পারেনি ঠিক মতো। এই বলে জাংকুক ওয়াশরুমের ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। তে জানলা দিয়ে বাহিরে তাকাতে দেখতে পায় সমুদ্র। তে এবার জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখতে থাকে। সে পারছে না এক্ষুনি দৌড়ে চলে যেতে। এদিকে গভীর ঘুমে জাংকুক। তে পায়চারি করতে শুরু করে। সময় যেন কিছুতেই কাটছে না। অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠে জাংকুক চোখ খুলে দেখে তে পায়চারি করছে। তে পেছনে ঘুরতেই দেখে জাংকুক ঘুম থেকে উঠে গেছে। আচমকা তের মুখে একটা হাসি দেখতে পায় জাংকুক বুঝতে পারে তে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তের হাসিটা জাংকুকের কাছে অদ্ভুত ভালো লাগে। জাংকুক কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে তের কাছে এসে বলল, রেডি হয়ে আসো, বের হতে হবে এখন। জাংকুকের মুখে আসো কথাটা শুনে তে জাংকুকের দিকে তাকিয়ে আছে। এই প্রথম জাংকুক তাকে তুই না বলে তুমি বলল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি হলো, যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? আমি তো রেডি হয়েই বসে আছি, তাহলে চলো। জাংকুক হাঁটতে শুরু করে। তে জাংকুকের পেছনে যেতে থাকে। তে বুঝতে পারছে না হঠাৎ করে এই জাংকুক ওর সাথে এত ভালো আচরণ করছে কেন। 2 দিন আগেও তো তার সাথে খারাপ আচরণ করত, তাহলে হঠাৎ এর কি হয়ে গেল? কিছুক্ষণের মধ্যে তারা সমুদ্রের কাছে চলে আসে। তে তো মহা খুশি। তে যখনই সমুদ্রের কাছে যেতে চাইলো তখনই জাংকুক তের হাত ধরে ফেললো। কি হলো, আপনি আমাকে টেনে ধরছেন কেন? জুতা জোড়া আগে খুলে নাও, না হলে কিছুক্ষণ পরে এই জুতা আর খুঁজে পাবে না। তে জুতা খুলে জাংকুকের কাছে এসে বলল, আপনিও আমার সাথে চলুন প্লিজ। এত বড় ঢেউ আমার ভীষণ ভয় করছে, প্লিজ চলুন না। এতই যখন ভয় তাহলে আসার জন্য এত পাগল হলে কেন? আসেন না প্লিজ। জাংকুক বাধ্য হয়ে তের সাথে যায়। তারা যেতে যেতে অনেকটা মাঝে চলে যায়। বড় বড় ঢেউ আসছে তাদের দিকে। তে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে আর সব কিছু ভালোভাবে উপভোগ করছে। জাংকুক তের দিকে তাকিয়ে আছে আনমনে। মেয়েটাকে খুশিতে থাকলে কত সুন্দর লাগে। হঠাৎ একটা বড় ঢেউ আসে। তখনই তে টাল সামলাতে না পেরে পড়ে যেতে চাইলে জাংকুক তেকে ধরে ফেলে। দুজনেই বাংলা সিনেমার নায়ক নায়িকার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে। জাংকুক কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়। তে খুব ভালোভাবে উপভোগ করতে থাকে। এই জাংকুক তের পাগলামোগুলো দেখছে যেন একটা বাচ্চা মেয়ে। অনেক সময় পরে দুজন চলে যায় হোটেলে। তে নিজের ড্রেস পরিবর্তন করে আসে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। জাংকুক বিছানায় শুয়ে আছে আর তে মেঝেতে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে দুজন। মাঝরাতে জাংকুকের ঘুম ভেঙে যায় কারো শব্দ শুনে। জাংকুক তের দিকে তাকিয়ে দেখে তে মুখ থেকে শব্দগুলো করছে। জাংকুক নেমে তের কাছে আসে। তের কপালে হাত দিয়ে দেখে জ্বরে পুড়ে যাচ্ছে তের শরীর। জাংকুক কি করবে বুঝতে পারছে না। এত রাতে ডাক্তারও আসবে না। জাংকুক এবার তেকে কোলে তুলে খাটের উপরে শুয়ে দেয় আর তের মাথায় জলপট্টি দিতে থাকে। অনেক সময় পরে পুরো শরীর কিছুটা ঠান্ডা হয়ে যায়। এদিকে জাংকুক ঘুমের জন্য তাকাতে পারছে না। জাংকুক তের মাথার পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে যেতেই তে খেয়াল করে জাংকুক তার হাত ধরে শুয়ে ঘুমিয়ে আছে আর সে খাটের উপরে। এই অবস্থা দেখে তে কিছুটা অবাক হয়। তে পানি দেখে বুঝতে পারে রাতে তার জ্বর হয়েছিল আর জাংকুক তার সেবা করেছে। এবার তে তার হাত সরাতে চাইলে জাংকুকের ঘুম ভেঙে যায়। জ্বর কি কমেছে কিছুটা? হ্যাঁ কমেছে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা পাঠিয়ে দিতে বলছি আর তোমার জন্য মেডিসিন নিয়ে আসি। মেডিসিন লাগবে না, এমনিতেই সেরে যাবে। বেশিক্ষণ পানিতে থাকা এমন অবস্থা হয়েছে। জাংকুক তের খুব খেয়াল রাখে। দেখতে দেখতে তাদের কক্সবাজার ভ্রমণ শেষ হয়ে গেল। ভ্রমণ শেষ করে তারা নিজেদের বাড়িতে চলে গেল। ইতিমধ্যে দুজন দুজনকে ভালো লাগতে শুরু করলো, কিন্তু এখনো কেউ কাউকে বলেনি। রাতে খাওয়া দাওয়া শেষ করে জাংকুক আর তে ঘুমাতে গেলে তে যখন মেঝেতে বিছানা করতে যাবে তখনই জাংকুক বলল, তে তুমি চাইলে বিছানায় ঘুমাতে পারো। কি বলছেন এসব? আমার এই নোংরা শরীর আপনার বিছানা লাগলে তো আপনার বিছানা নোংরা হয়ে যাবে।
জাংকুক আর কিছু বলতে পারেনি। এই কথা বলে তে মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে গেল আরও কয়েকদিন। ঘড়িতে ঠিক রাত 11টা বাজে। তখন ভাবি তের কাছে এসে ডাক দেয়, তে এই শাড়িটা পরে নাও। এত রাতে শাড়ি পরতে হবে কেন? একটু দরকার আছে, আর আজকে রাতে আমি তোমাকে সাজিয়ে দেব। হঠাৎ কোথাও যাবেন নাকি? হ্যাঁ, এখন কথা না বলে শাড়িটি চেঞ্জ করে নাও তাড়াতাড়ি। ভাবির কথা শুনে তে শাড়ি চেঞ্জ করে। তারপর ভাবি তেকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। তে নিজেকে আয়না দেখে নিজে চিনতে পারছে না। বাহ তে, তোমাকে খুব সুন্দর লাগছে। তে কিছুটা লজ্জা পায়। ভাবি তেকে বলল, এবার চলো, সময় হয়ে গেছে। কিসের সময়? কিছুই তো বুঝতে পারছি না ভাবি, চলো আমার সাথে। তে রুম থেকে বের হয়ে দেখে পুরো বাড়ি অন্ধকার। ভাবি, পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে কেন? আমি তো জানি না, চলো তো গিয়ে দেখি। এবার তারা সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। সিঁড়ি থেকে নামতেই হঠাৎ করে সব লাইট অন হয়ে যায়। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। তখনই তের কানে ভেসে আসে সবাই তাকে তার বার্থডের জন্য শুভেচ্ছা জানাচ্ছে। তে চোখ খুলে সারপ্রাইজ হয়ে যায়। আর তের সামনে অনেক বড় একটা কেক। এসব দেখে তে অনেক বেশি খুশি হয়ে যায়। তে বুঝতে পারে এগুলো জাংকুক করেছে। তারপর সবার সাথে কেক কাটেতে। কেকটা কাটা শেষ করে তে রুমে চলে যায়। আর তার মন আজ ভীষণ খুশি। এর আগে কখনো তার জন্মদিন পালন করা হয়নি। কিছুক্ষণ পরে জাংকুক হাতে করে কিছু একটা নিয়ে এসে তের দিকে এগিয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন তে, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আগের সব ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আই লাভ ইউ তে। আমার হাত ধরবে কি সারা জীবনের জন্য? তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তে নিজেকে আর ঠিক রাখতে পারছে না, সোজা জাংকুকের বক্ষে গিয়ে পড়ে। দুজন দুজনকে জড়িয়ে ধরে। এই গল্পের সমাপ্তি এখানে। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা।